সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ব্যাকরণ থেকে নৈর্ব্যক্তিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নের মধ্য দিয়ে আমরা টপিকগুলো একটু রিভিশনও করব। চলো দেখি আজকে আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করি। তো দেখো, অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহ কয় প্রকার? তোমরা শব্দের শ্রেণী বিভাগ এটা পড়েছ, যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আসলে বাংলা ভাষার শব্দসমূহকে ভাগ করা যায়। যেমন গঠনমূলক শ্রেণী বিভাগ বা উৎসমূলক শ্রেণী বিভাগ, উৎপত্তিমূলক শ্রেণী বিভাগ, হ্যাঁ, আবার কি বলে অর্থমূলক শ্রেণী বিভাগও আছে। তো আজকে আমরা এই যে প্রশ্নটা করলাম, অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহ কয় প্রকার? তোমাদের নিশ্চয়ই মনে আছে যে অর্থমূলকভাবে বাংলা ভাষার শব্দসমূহ হচ্ছে 3 প্রকার। তো কি কি, এগুলো কি তোমাদের মনে আছে? এই 3 প্রকার হচ্ছে যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ। তাহলে অর্থগতভাবে বাংলা ভাষার শব্দ হচ্ছে 3 ধরনের। অর্থগতভাবে গবেষণা কোন প্রকার শব্দ? তোমরা জানো যেখানে কি আছে, মৌলিক, যৌগিক, রূঢ়ি বা যোগরূঢ় শব্দ আছে। তো গবেষণা হচ্ছে প্রত্যয় যোগে ঘটিত একটি শব্দ, গো যোগ এষণা, তাই না? অর্থাৎ এর আভিধানিক অর্থ হচ্ছে, আক্ষরিক অর্থ হচ্ছে গরু খোঁজা। কিন্তু এই গবেষণা শব্দটি গরু খোঁজা অর্থে ব্যবহৃত হয় না। বর্তমানে এর অর্থটা ব্যাপক, মানে অনেক বেশি অধ্যয়ন এবং পর্যালোচনামূলক যে কাজ তা বোঝায়, তাই না? অর্থাৎ বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন এবং ব্যাপক পর্যালোচনামূলক কাজই হচ্ছে গবেষণা। তাহলে যখন প্রত্যয়যোগে ঘটিত শব্দের অর্থ প্রত্যয়ের প্রকৃতির অনুগামী না হয়ে অন্য কোনো বিশেষ অর্থে ব্যবহার হয়, তখন সেটাকে কি বলে? সেটাকে বলে রূঢ়ি শব্দ। সেই ধরনের শব্দগুলিকে বলে রূঢ়ি শব্দ। অর্থাৎ যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে ঘটিত মূল শব্দের অনুসারে না হয়ে অন্য বিশেষ অর্থ প্রকাশ করে, সেটাকে বলে রূঢ়ি শব্দ। তাহলে এই যে দেখো, গবেষণা এর আভিধানিক অর্থ, মূল অর্থ গরু খোঁজা না হয়ে কি হচ্ছে? এটা হচ্ছে গবেষণা কাজ, তাই না? অধ্যয়নের কাজ। তাহলে এটা হচ্ছে অর্থগতভাবে রূঢ়ি শব্দ। কোনটি যোগরূঢ় শব্দ? মহাযাত্রা, বাসি, কর্তব্য, প্রবীণ। তাহলে যোগরূঢ় শব্দ কাকে বলে? নিশ্চয়ই তোমাদের মনে আছে যে যোগরূঢ় শব্দ হচ্ছে কোনগুলো? যে এই শব্দগুলো হবে সমাস নিষ্পন্ন শব্দ। হ্যাঁ, আর সমাস তো তোমরা জানো, একাধিক পদের একপদী হওয়া। অর্থাৎ অনেক কয়েকটি পদ মিলে যখন একটি সম্পূর্ণ একটি নতুন কি বলে শব্দ হয়, কয়েকটি পদ মিলে যখন একটি পদ হয়, তখন সেটাকে বলে সমাস। আর সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদসমূহের অনুগামী না হয়ে বিশিষ্ট অর্থ ব্যবহার হয়, বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তখন সেটাকে বলে যোগরূঢ়। তাহলে এই যে মহাযাত্রা শব্দটা কি বোঝায়? মহাসমারোহে যাত্রা। মহাযাত্রা হচ্ছে মহাসমারোহে যাত্রা। এই অর্থ আসলে এর আভিধানিক অর্থ বা আক্ষরিক অর্থ হচ্ছে এটা। কিন্তু এই যে মহাসমারোহে যাত্রা, এই অর্থে না ব্যবহার হয়ে মহাযাত্রা শব্দটা আসলে মৃত্যু অর্থে ব্যবহার হয়। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে যোগরূঢ় শব্দ, যেটা একটা সমাস নিষ্পন্ন শব্দ, কিন্তু এর অর্থ আভিধানিক অর্থে না হয়ে একটা বিশেষ অর্থ প্রকাশ করছে। যে মহাসমারোহের যাত্রা না হয়ে এটা হচ্ছে, অর্থটা হচ্ছে মৃত্যু। তাহলে এটা হচ্ছে কি যোগরূঢ় শব্দ। রিকশা কোন ভাষার শব্দ? তোমরা জানো উৎপত্তি অনুসারে বা উৎস অনুসারে শব্দ কয় ধরনের, এটাও কিন্তু তোমরা জানো। উৎপত্তি অনুসারে শব্দ হচ্ছে বা উৎসগতভাবে শব্দ হচ্ছে কি 5 প্রকার, তাই না? তার মধ্যে রিকশা, এটা কোন ভাষার শব্দ? সেখানে তোমরা পড়েছ রিকশা জাপানি, পর্তুগিজ, গুজরাটি, ফার্সি। রিকশা হচ্ছে জাপানি ভাষার শব্দ। কোনটি পারিভাষিক শব্দ? হ্যাঁ, তোমাদের নিশ্চয় মনে আছে পারিভাষিক শব্দ কাকে বলে? হ্যাঁ, পারিভাষিক শব্দ হচ্ছে যে বাংলা ভাষায় বেশ বিদেশি শব্দ রয়েছে, যে বিদেশি শব্দগুলোর আসলে অর্থ না হয়ে এটা কি হচ্ছে, বিদেশি শব্দগুলোর বাংলায় কিছু ভাবানুবাদমূলক শব্দ রয়েছে।
অর্থাৎ এটা এক ধরনের প্রতিশব্দ বলা যায়, যে পারিভাষিক শব্দগুলো হচ্ছে বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দ, এই শব্দগুলোকে বলে পারিভাষিক শব্দ। সেক্ষেত্রে দেখো হারিকিরি, খ্রিস্টাব্দ, লাইব্রেরি, প্রশিক্ষণ, হ্যাঁ এই প্রশিক্ষণ শব্দটি হচ্ছে পারিভাষিক শব্দ। এটা কোথা থেকে আসছে? অর্থাৎ ট্রেনিং, হ্যাঁ ট্রেনিং এর ভাবানুবাদমূলক প্রতিশব্দ হচ্ছে কি? পারিভাষিক শব্দ। প্রসারণ এর বিপরীত শব্দ কোনটি? প্রসারণ এর বিপরীত শব্দ হচ্ছে কি? আকুঞ্চন। এরপরে দেখো তোমরা পদ পড়েছ, হ্যাঁ নিচের কোনটি গুণবাচক বিশেষণ? বিশেষ্য, বিশেষণ, হ্যাঁ এই পদ প্রকরণে তোমরা পড়েছ যে বিশেষণ পদ অনেক রকম হয়, হ্যাঁ যে পদ দিয়ে কোনো কিছু নামের কি নামকে বিশেষিত করা হয়, তাই না, সেগুলো হচ্ছে বিশেষণ পদ। আর এই যে এখানে কতগুলো পদ দেওয়া আছে, চৌকস লোক, রোগা ছেলে, বেলে মাটি, সবুজ মাঠ, তো এগুলোর মধ্যে কোনটি গুণ বিশেষণ আছে, কিন্তু কোনটি গুণবাচক বিশেষণ? তাহলে চৌকস লোক এটা হচ্ছে গুণবাচক বিশেষণ, তাই না। রোগা ছেলে গুণবাচক বিশেষণ, এটা তোমাদের মনে আছে? রোগা ছেলে হচ্ছে অবস্থাবাচক বিশেষণ। আবার বেলে মাটি উপকরণবাচক, তাই না। এই ধরনের অনেক ধরনের বিশেষণ পদ রয়েছে, তার মধ্যে গুণবাচক হচ্ছে চৌকস লোক। কোনটি মিশ্র শব্দ? অর্থাৎ দুই ভাষার দুই শব্দ মিলে যখন একটি শব্দ হয় সেটাকে বলে কি? মিশ্র শব্দ। বই খাতা, হেডমাস্টার, সমীকরণ, হাট বাজার। হাট বাজার এটি হচ্ছে দুই ভাষার দুই শব্দ, এই দুই শব্দ মিলে যখন একটি শব্দ হলো তাহলে সেটা হচ্ছে মিশ্র শব্দ। পদ প্রধানত কয় প্রকার? পদ প্রধানত কয় প্রকার? তোমাদের কি মনে আছে? পদ প্রধানত কিন্তু দুই প্রকার, সরি এখানে আসলে 5 প্রকার আছে, 5 প্রকার এটা হবে না। প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি বলে অব্যয় পদ, আর একটা হচ্ছে কি সব্যয় পদ। পদ প্রধানত দুই প্রকার, এই 5 প্রকার এটা হবে না, হবে 2 প্রকার। আর সব্যয় পদ হচ্ছে 4 প্রকার, আর অব্যয় পদ এই মিলে হচ্ছে 5 প্রকার। দেখো নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ্য? এটা হলো ঝাঁক, 21, মানুষ, দেশে বিদেশে। হ্যাঁ বিশেষ্য পদ কয়েক ধরনের আছে, তো এখানে যে কোন শব্দ দিয়ে সমষ্টিবাচক বিশেষ্য প্রকাশ পেয়েছে এটা হচ্ছে ঝাঁক, মানে 21। ঝাঁক বললে কখনো একটি বোঝায় না, এখানে অনেকগুলো দল বা সমষ্টিগত ভাবে বোঝায়, তাহলে ঝাঁক এটাই হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এবারে দেখো অব্যয়জাত বিশেষণ কোনটি? হ্যাঁ ওই যে একটু আগে আমরা বললাম যে বিশেষণ পদ অনেক ধরনের আছে, অবস্থাবাচক, রূপবাচক, হ্যাঁ উপকরণবাচক। হ্যাঁ এর মধ্যে অব্যয়জাত বিশেষণ হচ্ছে হঠাৎ, বড়লোক। কেমন বড়লোক? হঠাৎ। হঠাৎ হচ্ছে একটি অব্যয় শব্দ, আর এটাই হচ্ছে অব্যয়বাচক বিশেষণ। নিচের কোন বাক্যে তৎসম শব্দের অতিশায়ন হয়েছে? হ্যাঁ তোমরা বিশেষণের অতিশায়ন এটাও পড়েছ। বিশেষণ পদ যখন 2 বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা, পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে, আর সেটাকেই বলা হয় বিশেষণের অতিশায়ন। হ্যাঁ নিশ্চয় তোমাদের মনে আছে। অর্থাৎ বিশেষণ এই যে গুণ বা অবস্থা বোঝায় বা পরিমাণ বোঝায়, সেটা কি 2 বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে বোঝায়। আর এই অতিশায়ন 2 ধরনের আছে, একটা হচ্ছে বাংলা শব্দের অতিশায়ন, আর একটা হচ্ছে সংস্কৃত শব্দের অতিশায়ন। তবে এখানে কোন বাক্যের মধ্যে তৎসম শব্দের অতিশায়ন রয়েছে? এটা হচ্ছে অশ্ব হস্তি অপেক্ষা অধিকতর সুশ্রী। হ্যাঁ এই যে দীর্ঘতর, গুরুতর, অধিকতর, তরতম, এগুলো হচ্ছে তৎসম শব্দের অতিশায়নে ব্যবহৃত হয়। তাহলে এখানে হস্তি, অশ্ব হস্তি অপেক্ষা অধিকতর সুশ্রী, এটা হচ্ছে তৎসম শব্দের অতিশায়ন। সর্বনাম পদ কয় ধরনের? তোমরা সর্বনাম পদ পড়েছ। হ্যাঁ সর্বনাম পদ অনেক প্রকার আছে, অর্থাৎ সর্বনাম পদ হচ্ছে কি 10 প্রকার। হ্যাঁ এগুলোর অনেকগুলো তোমাদের মনে আছে, যেমন আত্মবাচক, ব্যক্তিবাচক, সাফল্যবাচক বা প্রশ্নবাচক, হ্যাঁ অনির্দিষ্টতা জ্ঞাপক, ব্যতিহারিক, এরকম। অর্থাৎ সর্বনাম পদ মোট 10 প্রকার।
কোনটি অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম, অর্থাৎ এখানে কোন সর্বনাম পদ দিয়ে অনির্দিষ্টতা বোঝাচ্ছে? কিসে, তাবৎ, কেউ, নিজে নিজে। এখানে কেউ, হ্যাঁ, এরকম আরো আছে, যেমন কেহ, কিছু বা কোন, এগুলো হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। তার মানে এই প্রশ্নে কেউ হচ্ছে অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। তিনি নাকি ঢাকায় যাবেন, অর্থাৎ এখানে না, এই বাক্যের মধ্যে না কিন্তু নাবোধক না, নাবোধক বোঝায় না। তিনি নাকি ঢাকায় যাবেন, এখানে না অব্যয় কি অর্থে ব্যবহৃত হয়েছে? তোমরা জানো অনেক ধরনের অব্যয় আছে যেগুলো একটি অব্যয় নানা অর্থ প্রকাশ করে থাকে, ঠিক আছে? যেমন কি, ও, আর, এগুলো কিন্তু অব্যয় পদ। দেখা যায় এই অব্যয়গুলো কি শুধু একটি অর্থে ব্যবহার হয় না, বিভিন্ন অর্থে এর ব্যবহার রয়েছে। হ্যাঁ, তিনি নাকি ঢাকায় যাবেন, এখানে না অব্যয়টি কি অর্থ ব্যবহৃত হয়েছে? সম্ভাবনা, বিস্ময়ে, জিজ্ঞাসায়, নিরাশায়। তাহলে কি অর্থে? এটা হচ্ছে কি সম্ভাবনায়, তিনি যেতেও পারেন, যাওয়ার কি সম্ভাবনা রয়েছে। তাহলে তিনি নাকি ঢাকায় যাবে, এই নাটা সম্ভাবনা অর্থে ব্যবহার হচ্ছে। যে ক্রিয়ার কর্মপদ থাকে তাকে কি বলে? তোমরা ক্রিয়াপদ পড়েছো, অর্থাৎ বিভিন্ন ভাবে ক্রিয়ার ভাগ করা হয়ে থাকে, অর্থ ভাব প্রকাশের দিক থেকে বা কর্ম আছে না নাই এই অনুযায়ী, হ্যাঁ, ক্রিয়াপদগুলোকে ভাগ করা হয়। তো যে ক্রিয়ার কর্মপদ থাকে তাকে কি বলে? সমাপিকা ক্রিয়া, সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়া। তাহলে যে ক্রিয়ার কর্মপদ থাকে সেই ক্রিয়াকে বলে সকর্ম ক্রিয়া। কোন বাক্যে অনুক্ত ক্রিয়াপদের ব্যবহার রয়েছে? তাই না? অর্থাৎ আমরা জানি বাক্যের অপরিহার্য অঙ্গ হচ্ছে ক্রিয়াপদ, কিন্তু অনেক সময় সেই ক্রিয়াপদ বাক্যে উজ্জ থাকে, ঠিক আছে, বা অনুক্ত থাকে, দেখা যায় না, সে ধরনের ক্রিয়াপদ কোনটা? যেমন এরকম আছে যে কে, ইনি কে, হ্যাঁ, তখন কি ইনি তোমার কি হন, এরকম প্রশ্ন করে আমরা, ইনি আমার বাবা, ইনি আমার বাবা হন, এই যে হন এই শব্দটা কি করি আমরা? উজ্জ রাখি, বলা হয় না। বা তোমার মা এখন কেমন আছেন, হ্যাঁ, আমরা শুধু উত্তর দিয়ে থাকি ভালো, তখন কিন্তু ভালো আছেন, এই আছেন অনেক সময় বলে, অনেক সময় বলি না। এই যে আছেন বা হন, হ্যাঁ, তো এগুলো কি? এগুলো অনুক্ত ক্রিয়াপদ, অর্থাৎ এই ক্রিয়াপদগুলো উজ্জ থাকে, বাক্যে না হলেও বাক্যটা হয়। তো এই যে কতগুলো বাক্য রয়েছে, এখানে কোন বাক্যে ক্রিয়াপদের ব্যবহার অনুক্ত রয়েছে? আজ প্রচন্ড গরম, আমি বই পড়েছি, আমরা বিকেলে খেলতে যাই, ঘটনাটা শুনে রাখো। আসলে আজ প্রচন্ড গরম বোধ হচ্ছে বা অনুভব হচ্ছে বা হয়, তাহলে এখানে এই বাক্যের মধ্যে কি আছে? ক্রিয়াপদ অনুক্ত রয়েছে, অর্থাৎ এখানে ক্রিয়াপদটা উজ্জ রয়েছে, দেখা যাচ্ছে না। তাহলে এই ক, এটাই হচ্ছে অনুক্ত ক্রিয়াপদের ব্যবহার রয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই যে পদ প্রকরণ বা শব্দের উৎসগত শ্রেণীবিভাগ বা বিভিন্ন শ্রেণীবিভাগ, ক্রিয়াপদ, হ্যাঁ, যে টপিকগুলো তোমাদের আলোচনা হয়েছে, তো এগুলো থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন কেমন হয় তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এইভাবে তোমরা এই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো অনুশীলন বা চর্চা করবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।